ফিক্সড করা টেম্পলেশন হ্যাঁ ফিক্সড করা টেম্পলেশন না না তাকে সরাই ফেলা বৃত্তের কিছু সমস্যা দেখবো আজকে আমরা। অক্ষ স্পর্শকারী বৃত্ত। দেখো কোন বৃত্ত যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করে, আমরা যদি অক্ষ স্পর্শকারী বৃত্ত ব্যাপারটা বলবো, আমরা এই কেসটাকে আগে একটু বুঝি। অক্ষ ছেদকারী বৃত্ত, আমাদের হেডিং কিন্তু অক্ষ স্পর্শকারী বৃত্ত। আমরা একসাথে দুইটা জিনিসকে একটু বুঝে নিই। কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে ছেদ করে, ধরা যাক এক্স অক্ষকে এরকম এ বি বিন্দুতে একটা বৃত্ত ছেদ করলো। এখন তার বৃত্তটার সমীকরণ লিখি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা যদি বৃত্তের সমীকরণ হয়, তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g -f। আর এটা ধরো এক্স অক্ষকে এরকম এ বি বিন্দুতে ছেদ করলো, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে এই যে এ বি জে এর দৈর্ঘ্য সমান, আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত এ মনে করি, দৈর্ঘ্য সমান টুয়াইস এ, রাইট? এখন দেখো এটা হলো বৃত্তের ব্যাসার্ধ আর, আর এই যে এটা হচ্ছে কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি হচ্ছে -f। তার মানে এই দৈর্ঘ্যটাকে আমরা f, এই দৈর্ঘ্যটাকে a, এটাকে r মনে করতে পারি। তাহলে টুয়াইস a ইকুয়ালস টু কি হবে? পিথাগোরাসের উপপাদ্য a স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তাহলে a ইকুয়ালস টু কি হবে? 2 ইনটু রুট ওভার r স্কয়ার মাইনাস f স্কয়ার। ঠিক আছে না? আচ্ছা, আরেকটা জিনিস আমরা সাথে সাথে লিখে ফেলি। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা h k ও মনে করতে পারতাম। h k ওই যে বৃত্তের সমীকরণের আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে x minus h whole square plus y minus k whole square equals to r square। ঠিক আছে? তাহলে এই ফর্মটা থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক h k এবং ব্যাসার্ধ r বলতে পারি। আর এটা হচ্ছে আরেকটা জেনারেল ফর্ম, ওটা থেকে আমরা -g -f, অর্থাৎ h equals to -g, k equals to -f। তাহলে এখানে এটাও পাশাপাশি লিখি, এটা হবে হচ্ছে 2 ইনটু রুট ওভার f স্কয়ার ইকুয়ালস টু কি হবে? k স্কয়ার না? k স্কয়ার, f স্কয়ার ইকুয়ালস টু k স্কয়ার। তাহলে 2 ইনটু রুট ওভার r স্কয়ার মাইনাস k স্কয়ার। ঠিক আছে? তার মানে x অক্ষ থেকে যে যা খণ্ডিত করবে, যে যাটা কাটবে একটা বৃত্ত, সেই জায়ের দৈর্ঘ্য টুয়াইস a ইকুয়ালস টু r স্কয়ার। এটাকে আমরা একটু চেহারা বদলাবো, সেটা হচ্ছে r স্কয়ার কে আমরা g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c লিখতে পারি। এটা আমরা আগে শিখছি, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তাই না? r স্কয়ার কে মাইনাস f স্কয়ার। তাহলে দেখো f স্কয়ার চলে গেল, তার মানে 2 ইনটু রুট ওভার g স্কয়ার মাইনাস c। তার মানে ab এর দৈর্ঘ্য হচ্ছে 2 ইনটু রুট ওভার g স্কয়ার মাইনাস c। ঠিক আছে? এখন আমরা যেটা বলতে পারি সেটা হলো যে যদি
তাহলে j এর দৈর্ঘ্য। তাহলে এখন আমরা যদি এরকম চিন্তা করতে পারতাম, এরকম বলতাম যে বৃত্তটা y অক্ষকে কিভাবে কত বিন্দুতে ছেদ করে, মানে একটা x অক্ষকে ছেদ করছে, আমরা x অক্ষকে ছেদ করে বৃত্তটা আঁকছি। কোন বৃত্ত যদি y অক্ষকেও ছেদ করত তাহলে y অক্ষে খণ্ডিত j এর দৈর্ঘ্য হবে এর দৈর্ঘ্য সমান হবে 2 ইনটু রুট ওভার, এটা একইভাবে আমরা দেখাতে পারবো f স্কয়ার মাইনাস c। আর এই ফর্মে যদি আমরা লিখি তাহলে এটা হবে 2 ইনটু রুট ওভার r স্কয়ার মাইনাস h স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু এপাশে লিখি। x অক্ষে j এর দৈর্ঘ্য, j এর দৈর্ঘ্য হচ্ছে 2 ইনটু রুট ওভার c স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু 2 ইনটু রুট ওভার r স্কয়ার মাইনাস k স্কয়ার, r স্কয়ার মাইনাস k স্কয়ার এটা লিখতে পারি। আর ঠিক y অক্ষে j এর দৈর্ঘ্য, y অক্ষে j এর দৈর্ঘ্য হচ্ছে 2 ইনটু রুট ওভার f স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু 2 ইনটু রুট ওভার r স্কয়ার মাইনাস h স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা শিখলাম। এখন এইটাকে আমরা ইউজ করব, এটা বুঝতে পারছো তো? Yes, sir. এখন আমরা অক্ষ স্পর্শকারী বৃত্তের ক্ষেত্রে কিন্তু কি বলবো, মনে করো কোন একটা বৃত্ত যখন অক্ষকে স্পর্শ করবে তখন এই যে যেটা দেখো বৃত্তটাকে যদি আস্তে আস্তে এরকম ভাবে উপরে উঠাই তাহলে বৃত্তটা কি হবে, এরকম বৃত্তটা উপরে উঠে যাওয়া মানে হচ্ছে যে অক্ষ থেকে যে যেটা কাটতেছে এরকম, অর্থাৎ আমি বৃত্তটাকে ছোট করে আঁকলাম অসুবিধা নেই, মানে যদি অক্ষকে স্পর্শ করে তাহলে অক্ষ থেকে খণ্ডিত জ্যায়ের যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অক্ষ স্পর্শকারী বৃত্তের ক্ষেত্রে আমরা কন্ডিশন বের করব। x অক্ষ স্পর্শকারী বৃত্তের জন্য আমরা এই দৈর্ঘ্যটা শূন্য, তাহলে আমরা লিখতে পারবো g স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, অথবা আরেকটা লিখতে পারবো r স্কয়ার মাইনাস k স্কয়ার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ k স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ, আমরা যদি gfc দিয়ে ধরি বৃত্তকে তাহলে এটা হচ্ছে x অক্ষ স্পর্শকারী বৃত্তের জন্য শর্ত যে g স্কয়ার ইকুয়ালস টু c, আর যদি h কে r দিয়ে ধরি তাহলে এটা হচ্ছে শর্ত k স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। ঠিক একই ভাবে y অক্ষ স্পর্শকারী বৃত্তের জন্য f স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু 0 অথবা k স্কয়ার ইকুয়ালস টু না h স্কয়ার, এই যে r স্কয়ার মাইনাস h স্কয়ার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ h স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। ঠিক আছে, এখন আমরা x অক্ষ স্পর্শকারী বৃত্তের সমীকরণকে আমরা যখন লিখব তখন আমরা সমীকরণটাকে এরকম ভাবে লিখতে পারি যে হয় আমরা যদি GFC দিয়ে লিখি, x অক্ষকে স্পর্শকারী বৃত্তকে যদি আমরা GFC দিয়ে লিখি তাহলে দেখো আমরা GFC দিয়ে লিখলে কি লিখব, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি g স্কয়ার ইকুয়ালস টু c f স্কয়ার ইকুয়ালস টু c। ঠিক আছে, তাহলে x অক্ষ স্পর্শকারী বৃত্তের সমীকরণ আমরা এভাবে লিখব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 gx প্লাস 2 fy,
আর সি এর জায়গায় লিখবো প্লাস জি স্কয়ার ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? এটা হচ্ছে এক্স অক্ষ স্পর্শকারী বৃত্তের সমীকরণ, জি স্কয়ার ইকুয়ালস টু 0। আর ওয়াই অক্ষ স্পর্শকারী বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস f স্কয়ার। সি এর জায়গায় আমরা লিখবো f স্কয়ার ইকুয়ালস টু 0। তার মানে এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণের মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্টের মান একটা করে কমে যায়, অর্থাৎ জি এফ সি না থেকে সিটা জি এর সাথে সম্পর্কিত হয়ে যায়, যার কারণে একটা আননোন কমে যায়। এইভাবে লিখতে পারি। ঠিক একইভাবে আমরা যদি এইচ কে ফর্মে লিখি তখন বৃত্তের সমীকরণ লিখব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সরি এভাবে না, আমরা লিখব x মাইনাস x অক্ষকে স্পর্শকারী বৃত্তের জন্য x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু k স্কয়ার। এটা হচ্ছে x অক্ষকে স্পর্শকারী বৃত্ত, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক যা হবে, কেন্দ্রের ভুজ যা হবে, সরি কেন্দ্রের কোটি যা হবে তার বর্গ হবে, মানে তাই হবে ব্যাসার্ধ, অর্থাৎ তার মান ব্যাসার্ধের মানের সমান হবে। ঠিক একইভাবে y অক্ষকে স্পর্শকারী বৃত্তের ক্ষেত্রে আমরা লিখতে পারবো x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ। এখন দেখো আরেক ধাপ আমরা একটু শিখব ব্যাপারটা, সেটা হলো যে যদি কোনো বৃত্তের x অক্ষকে স্পর্শকারী বিন্দু জানা থাকে, মনে করো ছবিটা আরেকবার আঁকি। ধরো একটা বৃত্ত x অক্ষকে এই বিন্দুতে ছেদ করলো, মানে বিন্দুটা নির্দিষ্ট, হ্যাঁ একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো। তো এই বিন্দুটা যদি আমরা বলি যে x অক্ষকে ধরো a0 বিন্দুতে একটা বৃত্ত স্পর্শ করছে, ঠিক আছে, এটা জানা আছে আমাদের, তাহলে আমরা এই কেন্দ্রের স্থানাঙ্কটাকে কি বলতে পারবো? এই কেন্দ্রের স্থানাঙ্কটাকে আমরা বলতে পারবো a, এটা হচ্ছে আমাদের আননোন। বুঝতে পারছো কথাটা? a0 বিন্দুতে ছেদ করলো, তাহলে কেন্দ্রের ভুজ হচ্ছে a আর কেটা হচ্ছে আমাদের আননোন, তাহলে এটাকে আমরা বলতে পারি k। ঠিক আছে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a k। এই যে মানে এটাকে আমরা hk ফর্মটাকে আমরা যদি ব্যবহার করি, এখানে আমাদের জন্য কাজটা একটু সহজ হবে। ধরো hk বললাম তো কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এটা হলো h, এটা হলো k, কিন্তু দেখো এই h ইকুয়ালস টু a না, তাহলে h টাকে মুছে দিয়ে আমরা বলতে পারি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ak। a0 বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে এরকম বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? এমনিতে যে কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এই যে, এটা হচ্ছে কেন্দ্রের ভুজ, মানে এই স্পর্শবিন্দু জানা থাকলে স্পর্শবিন্দুর ভুজটাই হচ্ছে কেন্দ্রের ভুজ। ঠিক আছে, তাহলে স্পর্শবিন্দুটার ভুজ হচ্ছে কেন্দ্রের ভুজ, আর এই কেন্দ্রের কোটি যেটা সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান। তাহলে দেখো আমাদের এখানে আমরা এই যে x অক্ষকে a0 বিন্দুতে স্পর্শকারী, এটা তো বুঝলাম। আমরা বলতে পারি x অক্ষকে a0 বিন্দুতে স্পর্শ করলে, আমরা বলতে পারবো সমীকরণ কি হবে? সমীকরণ x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু k স্কয়ার। তাহলে লক্ষ্য করো, যদি আমি a0 বিন্দুটা জানি তাহলে পুরো সমীকরণে আননোন কয়টা থাকতেছে? শুধুমাত্র একটা আননোন থাকতেছে k, যে kটা সলভ করলে আমরা সমীকরণ বের করতে পারবো। ঠিক একইভাবে y অক্ষের জন্য যদি আমরা লিখি,
আমরা লিখতে পারবো y অক্ষকে যদি 0b বিন্দুতে স্পর্শ করে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ আমরা লিখতে পারবো x minus h whole square plus y minus b whole square equals to h square। অর্থাৎ y অক্ষকে স্পর্শকারী বৃত্ত যদি y অক্ষের স্পর্শ বিন্দু জানা থাকে তাহলে আমরা সমীকরণটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা যে ফর্মগুলো পেলাম সেই ফর্মগুলো আমরা একটু, ওটা হচ্ছে j এর দৈর্ঘ্য, আর বৃত্তের সমীকরণের ফর্মগুলো আমরা একটু ডান দিকে লিখি। 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 gx প্লাস 2 fy প্লাস g স্কয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে x অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। এখানে আমরা শুধু x লিখলাম বোঝার জন্য। তারপরে y অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ যেটা, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2 fy প্লাস f স্কয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে y অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। ঠিক আছে, আর অল্টারনেটিভলি h কে যে দিয়ে দুটো জিনিস লিখি, তাহলে সেই h কে দিয়ে লিখলে যে কেন্দ্রের x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটি সমান ব্যাসার্ধ, তার মানে x minus h whole square plus y minus k whole square equals to k square। এটা হচ্ছে কেন্দ্রের কোটি হচ্ছে ব্যাসার্ধ, আর x অক্ষকে y অক্ষকে স্পর্শ করার জন্য আমরা লিখব x minus h whole square plus y minus k whole square equals to h square। এটা হচ্ছে y অক্ষের বেলা। এখানে আমি x এখানে লিখলাম, এখানে y লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে y অক্ষকে স্পর্শকারী বৃত্ত। এরপরে হচ্ছে যদি x অক্ষকে স্পর্শকারী বৃত্তের স্পর্শ বিন্দু জানা থাকে, সেটা আমরা লিখব x minus a whole square plus y minus k whole square equals to k square, যেখানে স্পর্শ বিন্দু হচ্ছে a0 হচ্ছে স্পর্শ বিন্দু। ঠিক একইভাবে 0b যদি স্পর্শ বিন্দু হয়, যদি y অক্ষকে স্পর্শ করে এরকম স্পর্শ বিন্দু জানা থাকে, তাহলে x minus h whole square plus y minus b whole square equals to h square, যেখানে স্পর্শ বিন্দু হচ্ছে 0b হচ্ছে স্পর্শ বিন্দু এখানে স্পর্শ বিন্দু। ঠিক আছে, আচ্ছা এখন এটা মুছি, আমরা এখন অঙ্ক করি। যেমন উপরের যে সূত্র দুটো আছে সেই সূত্র দিয়ে আমরা জ্যায়ের দৈর্ঘ্য বের করতে পারবো। এটার উদাহরণ দেখানোর প্রয়োজন মনে করতেছি না, এটা সহজেই বুঝবা। জ্যায়ের দৈর্ঘ্য বের করা, এই দুটা x অক্ষের জ্যায়ের দৈর্ঘ্য আর অক্ষের জ্যায়ের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। আচ্ছা এখন আমরা একটা অঙ্ক করি। বলা হলো কোন বৃত্ত x অক্ষকে স্পর্শ করে এবং 1 2 3 5 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, এরকম বৃত্তের সমীকরণ বের করতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে যেহেতু বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়, হ্যাঁ, আমরা দুই বিন্দুগামী বৃত্তের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা ব্যবহার করলে আমাদের জন্য কাজটা সহজ হয়। তো সেই ফর্মুলা দিয়ে যদি করি তাহলে আমাদের একটা আননোন সলভ করে এই অঙ্কটা করা যাবে। ঠিক আছে, আর যদি আমরা এই ফর্মুলাকে ব্যবহার করি, আচ্ছা প্রথমে আমরা এক কাজ করি, এই ফর্মুলা ব্যবহার করে বৃত্তের সমীকরণটা কি হতে পারে এবং কিভাবে সলভ হতে পারে সেটা সম্পর্কে হিন্ট দিচ্ছি। যেমন আমরা যেটা বলছি যে যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের সমীকরণ আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে x অক্ষকে স্পর্শকারী x অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 dx প্লাস 2 fy প্লাস g স্কয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা আমরা সমীকরণ 1 দিলাম। এখন
বলছে 1 2 বিন্দুগামী, তাহলে 1 2 বিন্দুগামী বলে আমরা 1 2 বিন্দু বসাই দেব। 1 প্লাস 4 প্লাস 1 তার মানে 2g প্লাস 2 তার মানে 4f প্লাস g স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, g স্কয়ার প্লাস 2g প্লাস 4f প্লাস 5 ইকুয়ালস টু 0। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। তারপর যদি আমরা বলি 3 5 বিন্দুগামী, 3 5 বিন্দুগামী বলে আমরা বলতে পারবো কি, বলতে পারবো 3 5 বিন্দুটা এখানে বসাবো বৃত্তের সমীকরণে। তাহলে 9 প্লাস 25 প্লাস 3 তাহলে 6g প্লাস 10f প্লাস g স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পেলাম g স্কয়ার প্লাস 6g প্লাস 10f আর 9 আর 25 যোগ করলে হবে 34 প্লাস 34 ইকুয়ালস টু 0। এটা দিলাম 3 নাম্বার। এখন দেখো আমার g এর ভ্যালু বের করতে হবে। g এর ভ্যালু বের করতে গেলে আমরা 2 আর 3 সমাধান করে gf বের করব। আমরা যদি 2 থেকে 3 বাদ দেই, আমরা যদি 2 থেকে 3 বাদ দেই বা 3 থেকে 2 বাদ দেই, 3 বিয়োগ 2 হতে যেটা পাবো সেটা হচ্ছে g স্কয়ার কাটা 6g থেকে 2g বাদ দিলে 4g আর 10f থেকে 4f বাদ দিলে হবে প্লাস 6f, তারপর 34 থেকে 5 বাদ দিলে কি হবে, ক্লাস নিচ্ছি আমি, একটু পরে ফোন দিচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি। তাহলে 34 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে প্লাস 29 ইকুয়ালস টু 0। আচ্ছা এখন আমাদের কাজটা দেখো, মানে এরপরে আমি আর অঙ্কটা করব না, অঙ্কটার ডিফিকাল্টি বোঝানো বা কিভাবে সলভ করা যায় সেটা বলতেছি। 4g প্লাস 6f ইকুয়ালস টু 29। তাহলে এখান থেকে আমরা gf এর মধ্যে একটা রিলেশন বের করতে পারবো। মানে আমরা f ইকুয়ালস টু, মানে আমরা f কে g দিয়ে প্রকাশ করতে পারবো না, এখান থেকে লিখতে পারবো না। f ইকুয়ালস টু মাইনাস 4g প্লাস 29 ডিভাইডেড বাই 6, এটা লিখতে পারবো না। তাহলে যখন আমরা f ইকুয়ালস টু 4g প্লাস 29 ডিভাইডেড বাই 6 লিখব, তখন এই মানটাকে যদি আমরা এই 2 নঙে বা 3 নঙে বসাই, তাহলে 3 নঙে শুধুমাত্র কি থাকবে, g ছাড়া আর কিছু থাকবে না, কিন্তু 3 নং হবে g এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে ওই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা g এর একাধিক মান পাবো, ঠিক আছে। তাহলে ওই একাধিক মান এখানে বসালে আমরা ইনফ্যাক্ট দুইটা বৃত্ত পাবো, ঠিক আছে। তাহলে এখানে যে সমাধানটা, সেই সমাধানটা আসলে ইম্পসিবল কিছু না, একটু মনে হয় একটু বেশি অঙ্ক করতে হবে, কিন্তু এটা কিন্তু একটা প্রসিডিউর যে আমরা এভাবে করে যদি বৃত্তের সমীকরণ ধরি তাহলে আমরা এভাবে বৃত্তের সমীকরণ বের করতে হবে। হ্যাঁ এভাবে করতে হবে। আচ্ছা এখন যদি আমরা এইখানে ওই 2 বিন্দুগামী বৃত্ত খলিফাস থিওরেমের ইয়েটা যদি আমরা ব্যবহার করি, তখন দেখা যাবে আমাদের ক্যালকুলেশন অনেক সহজ হবে। আচ্ছা এটা বুঝে ফেলি, এটা বুঝছো তো? यस স্যার। এটুকু লিখছো? এটুকু লিখছো? আচ্ছা তাহলে এখন আমরা ওই 2 বিন্দুগামী বৃত্তের যে পদ্ধতি, সেই পদ্ধতি দিয়ে এই অঙ্কটা করি। তোমাদের বইতে কিন্তু অঙ্কগুলা এই যে 2 বিন্দুগামী এবং x অক্ষকে স্পর্শ করে 2 বিন্দুগামী y অক্ষকে স্পর্শ করে এরকম নাই, মানে স্পর্শ বিন্দু দেওয়া আছে আরেকটা বিন্দু দিয়ে দেয়, এটা দেওয়া আছে। কিন্তু এরকম অঙ্ক, এটা কিন্তু আমি অঙ্ক এটা বানাই দিলাম, এরকম অঙ্ক হতে পারে। এটা ওইটা ঠিক একটু ডিফিকাল্টি লেভেল বেশি, কিন্তু সেটাই যদি আমরা দেখো খলিফাস মেথড দিয়ে যদি করি তাহলে অঙ্কটা সহজ হয়ে যায়। যেমন আমরা এখন বলবো যে x অক্ষকে স্পর্শ করে এবং 1 2 3 5 বিন্দু দিয়ে যায়, এরকম ক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ কি লিখব? ও আচ্ছা এখানে কিন্তু একটা কথা, হ্যাঁ g স্কয়ার ইকুয়ালস টু c এখানে ইনফ্যাক্ট বলা আছে, ঠিক আছে সমস্যা নেই। তাহলে আমরা এখন তাহলে লিখি 1 2 3
C5 বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ প্রথম আমরা লিখব। এটা না, আমরা এটা দরকার নাই, আমাদের ওই অঙ্কটা করার জন্য এটা লাগবে। আমরা এখন লিখব 1 2 3 5 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখানে ধরি বলতে পারি, ধরি 1 2 3 5 বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে? x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 plus k into এই দুই বিন্দুগামী সরলরেখা x minus x1 into y1 minus y2 that is 2 minus 3 plus y minus y1 that is y minus 2 এখানে প্লাস না, সরি এখানে মাইনাস হবে, minus y minus y1 হচ্ছে 2 into x1 minus x2 that is 1 minus 3 equals to 0. এটা হচ্ছে এই দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখন সমীকরণটাকে আমরা সহজ করি। এখানে হবে x স্কয়ার minus 4x plus 3 plus y স্কয়ার minus 4y। এখানে আমি ভুল লিখছিলাম, x minus x1 x minus x2 y minus y1 হচ্ছে 2 আর y minus y2 হচ্ছে 5। ভুল লিখছিলাম না, এটা করো না কেন? ওইখানে তো ঠিক আছে না? x minus x1 y1 minus y2 into y1 minus y2 হলে minus 5 হবে, আর y minus y1 y minus 2 into x1 minus x2 1 minus 2, এটা ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে x স্কয়ার minus 4x plus 3 x স্কয়ার minus 4x minus 1 minus 3 minus 4x plus 3, আর এখানে হবে y স্কয়ার minus 7y, যে 2 আর 5 7 আর প্লাস 10 প্লাস, এখন এখানে k ইনটু কি হচ্ছে, এখানে হবে minus 3 তার মানে minus 3x, আর এখানে হবে minus 1 minus 2 আর minus প্লাস 2y minus 2। আচ্ছা, আর এখানে minus 3 minus 1 হচ্ছে প্লাস 1 minus 3 minus 1 প্লাস 3, আর এখানে হচ্ছে minus 2 কে আবার minus 2 আর minus 2 গুণ করলে কত হবে? minus 4। তাহলে এখানে হলো আমাদের প্লাস 3 আর এখানে হচ্ছে minus 2 গুণ করলে minus 4 minus 1 minus 4। ঠিক আছে, তাহলে minus 3 minus 4 এটা একবারে লিখে ফেলতেছি, minus 1 এখানে হবে minus 1। ঠিক আছে না? ক্যালকুলেশন equals to 0। আচ্ছা, এখন দেখো আমরা এটাকে লিখতেছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x কমন নিলে হচ্ছে minus 4 minus 3k প্লাস y কমন নিলে হচ্ছে minus 7 তারপর প্লাস 2k minus 7 প্লাস 2k, y এর সহগ হচ্ছে 2k, তারপর হচ্ছে প্লাস এখান থেকে 3 আর 10 হলো 13 প্লাস 13, তারপর হচ্ছে k minus 1 minus k equals to 0। ঠিক আছে, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা পেলাম এই ফর্মে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এটা হলো 2g, এটা হচ্ছে 2f আর এটা হচ্ছে c। এখন আমরা বলছি x অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণের ক্ষেত্রে হয় g স্কয়ার ইকুয়ালস টু c। তাহলে আমরা লিখব যেহেতু x অক্ষকে স্পর্শ করে তাই আমরা লিখব g স্কয়ার। এখানে g এর মান কত? g এর মান হচ্ছে এটার হাফ, এখানে যা আছে x এর সহগ যা আছে তার হাফ, তার মানে -4 - 3k divided by 2
হোল স্কয়ার ইকুয়ালস টু হলো আমাদের এটা হচ্ছে সি, তার মানে 13 মাইনাস কে। তাহলে দেখো এটা সমাধান করে আমরা কে এর দুইটা মান পাবো। আমাদের কাজ কিন্তু আগের অঙ্কের চাইতে এখানে কাজ কিন্তু একটু সহজ হয়ে গেল। তাহলে এটাকে আমরা বর্গ করে ফেললে 16 প্লাস 9 কে স্কয়ার, 3 4 12 দুগুণে 24 প্লাস 24 কে, আর এখানে 2 কে বর্গ করলে 4 হবে, এই 4 দিয়ে এখানে গুণ করলে হবে 52 মাইনাস 4 কে। ঠিক আছে, তাহলে এখান থেকে 9 কে স্কয়ার 24 মাইনাস 4 কে, এটা হবে হচ্ছে প্লাস 28 কে, আর 52 এই পাশে আসলে 16 6 আছে 12 হবে, 6 হলে এটা হবে মাইনাস 36 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই হচ্ছে 9 কে স্কয়ার প্লাস 22 কে 28 কে মাইনাস 36 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এখন কে এর মান দ্বিঘাত সমীকরণ সমাধান করে বের করে ফেলবো এবং কে এর মানটা এখানে বসাবো, বসালে ডেফিনেটলি আমরা দুইটা বিন্দু পাবো। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করার ক্ষেত্রে মানে আমরা দেখো দুই বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে আমাদের এতটুকু পর্যন্ত কমন। ঠিক আছে, এরপরে থার্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন বা থার্ড কন্ডিশন বলতে পারে একটা বিন্দু একটা, দুইটা বিন্দু দ্বিতীয় বিন্দু দ্বিতীয় কন্ডিশন। থার্ড কন্ডিশন হচ্ছে অক্ষকে স্পর্শ করা। তো অক্ষকে স্পর্শ করার ক্ষেত্রে আমরা জি স্কয়ার ইকুয়ালস টু সি, এফ স্কয়ার ইকুয়ালস টু কে স্কয়ার, এটা বসাই দিলে আমরা বৃত্তের সমীকরণ আননোন সলভ করে বের করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো? এখন এটা কিন্তু আমরা একটু কঠিন অঙ্ক করলাম। এখন যদি স্পর্শ বিন্দু দেওয়া থাকে তাহলে তো অঙ্ক আরো সহজ। যে বইয়ের অঙ্ক করি একটু, এটা বুঝবো, বুঝতে পারছো? ইয়েস স্যার। কোনো সমস্যা নাই তো? না স্যার। এই অঙ্কটা বইয়ে আছে স্যার। দুটো বিন্দুগামী এবং এক্স অক্ষকে Yes, স্পর্শ sir. করে এরকম টাইপের অঙ্ক আছে? আছে স্যার। কি বলো তো একটা অঙ্ক কি আছে? ইয়েস স্যার, 9 এর 1 নম্বরটা। এটি এক্স এর স্পর্শ করে এবং 1 বিন্দু দিয়ে হ্যাঁ, সমীকরণ। তাহলে পারবা এখন? ঠিক আছে না? আচ্ছা, এরপরে হচ্ছে যে বলা হলো যে y অক্ষকে আমরা y অক্ষ দিয়ে x অক্ষের অঙ্ক করলাম, এখন y অক্ষ দিয়ে করি। y অক্ষকে 0 4 বিন্দুতে স্পর্শকারী এবং 3 1 বিন্দুগামী বৃত্ত বের করতে হচ্ছে। ঠিক আছে, 3 1 বিন্দুগামী বৃত্ত বের করতে হচ্ছে, বৃত্তের সমীকরণ বের করতে। ঠিক আছে, এখন দেখো y অক্ষকে কোনো বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, এই যে অর্থাৎ y অক্ষকে কোনো নির্দিষ্ট বিন্দু এটা স্পর্শ বিন্দু 0 b, এই যে এটা যেটা x h y b হোল স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার বিন্দুগামী বৃত্ত। এটাও বলতে পারি, আবার এইটা দিয়েও আমরা করতে পারবো, এটা দিয়েও অঙ্কটা করতে পারবো, সেটাও আমাদের জন্য দুই বিন্দু আমি এটাকে প্রেফার করি আর কি। না, দুই বিন্দুগামী দিয়ে করার চেয়ে এটা এভাবে করাটা সহজ হবে। দেখো কিভাবে সহজ হবে, যে y অক্ষকে 0 4 বিন্দুতে স্পর্শকারী, তাহলে y অক্ষকে কোনো বিন্দুতে স্পর্শ করলে 0 4 বিন্দুতে স্পর্শকারী মানে হলো এই যে y অক্ষকে এখানে স্পর্শ করছে। তাহলে এইভাবে যদি আমরা, এটা হলো মূল বিন্দু, তাহলে আমরা চিন্তা করি, তাহলে দেখো এই যে এই কেন্দ্রের ভুজ, যেটা কেন্দ্রের ভুজ এটা হলো কেন্দ্রের ভুজ সমান ব্যাসার্ধ, এটা তো আমরা বলতে পারি। আর এই যে দূরত্বটা আর এই দূরত্বটা সমান থাকে। ঠিক আছে, তার মানে কেন্দ্রের কোটি সমান স্পর্শ বিন্দুর কোটি। কেন্দ্রের ভুজ সমান ব্যাসার্ধ আর কেন্দ্রের কোটি সমান স্পর্শ বিন্দুর কোটি। তাহলে কেন্দ্রের ভুজকে যদি আমরা বলি h আর কেন্দ্রের কোটিকে যদি আমরা বলি k, তাহলে এই বিন্দুটা যদি হয় 0 b, তাহলে k এর জায়গায় আমরা বলতে পারবো b। ঠিক আছে, তাহলে আমাদের জানা শর্ত অনুসারে আমরা লিখব যে ধরি বৃত্তের সমীকরণ
মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হচ্ছে 4, y মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে একবারে একটা আননোন হলো এখানে এইচ স্কোয়ার। এখন আমরা তৃতীয় শর্ত বসাবো বা দ্বিতীয় শর্ত বসাবো যে 3, 1 বিন্দুগামী বলে আমরা এখন 3, 1 বিন্দুটা এখানে বসাই দেব। 3 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। এখান থেকে আমরা 9 মাইনাস 6h প্লাস এইচ স্কোয়ার প্লাস 1 মাইনাস 4 আবার 9 হবে ইকুয়ালস টু এইচ স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে এইচ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে 6h equals to 18, therefore h equals to 3. তাহলে এখন আমরা বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় বৃত্ত কি হবে? x minus 3 whole square plus y minus 4 whole square equals to h equals to 3 by c equals to 9. এটাই आंसर। এই হচ্ছে আমাদের অক্ষ স্পর্শকারী বৃত্ত সংক্রান্ত অঙ্ক। দুই রকম হতে পারে, সেটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকে এবং অক্ষের উপর স্পর্শ করে, অথবা অক্ষের উপর স্পর্শ বিন্দু দেওয়া থাকলে তৃতীয় বিন্দু দেওয়া থাকলে আমরা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কে আর সমস্যা হবে না তো?